নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের হোস্ট বৃষ্টি। আজ আমরা চলেছি গোবরডাঙ্গার ঐতিহ্যপূর্ণ যাত্রায়। সফরে আপনারা আমার সাথে সাক্ষী হবেন গ্রাম বাংলার প্রান্তরের শোভা, ঐতিহ্য এবং ইতিহাসে জড়ানো কিছু স্থাপত্যের এবং সাথে সাথে অনেক অজানা গল্পের কিন্তু সাক্ষী হবেন আপনারা। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। প্লিজ আমার সাথে থাকুন, চলুন ঘোরা যাক। এবারে কিন্তু একেবারেই হুট করে বেরিয়ে পড়া, সেই জন্য ট্রেনের কিন্তু কোনো টিকিটই পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে ফ্লাইটেরই টিকিট কাটা হলো, আর সেটাও ভায়া ফ্লাইট। প্রথমে মুম্বাই থেকে দিল্লি, দিয়ে দিল্লি থেকে কলকাতা। তবে মজার ব্যাপার হচ্ছে দিওয়ালির রাতের ফ্লাইট পেয়ে আমরা কিন্তু বেশ দারুণ দারুণ সব দৃশ্য উপভোগ করলাম আকাশপথে। সত্যি শহরগুলো একেবারে যেন জলজ্যান্ত হয়ে উঠেছিল আলোয় আলোয়। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙ্গা কিন্তু একটি ছোট্ট শহর। ছোট হলেও এর ঐতিহাসিক তাৎপর্য কিন্তু অপরিসীম। একে একে সেই সব গল্প করব আপনাদের সাথে। গোবরডাঙ্গা পৌঁছতে হলে আপনারা শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট বনগা লোকাল ধরে চলে আসতে পারেন গোবরডাঙ্গা স্টেশন। আমরা মূলত মছলন্দপুর থেকে একটি ভ্যান ভাড়া করে যমুনা নদী পার করে, মানে যমুনা নদীর ব্রিজ পার করে কিন্তু আমরা ঢুকে গেছি গোবরডাঙ্গাতে। এবং আমাদের প্রথম স্থল যেখানে আমরা দর্শন করি প্রসন্নময়ী মায়ের, প্রসন্নময়ী কালী মন্দিরে। পূর্বে নদিয়া জেলা, পরবর্তীকালে যশোহর জেলা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙ্গা গ্রামের স্বনামধন্য জমিদার বংশের প্রতিষ্ঠাতা ঈশ্বর খেলারাম মুখোপাধ্যায়ের দুটি বিবাহ। প্রথমা স্ত্রী যশোহর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবীর গর্ভে জন্মলাভ করেছিলেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। তিনি অবশ্য নিঃসন্তান অবস্থাতেই পরলোক গমন করেছিলেন। কিন্তু খেলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয়া স্ত্রী নদিয়া জেলার ধর্মদহ গ্রামের দ্রৌপদী দেবীর গর্ভে বহুদিন পুত্র সন্তান জন্ম নেয়নি। তিনি বেশ বিষণ্ণই থাকতেন। একদা এক সন্ন্যাসী এসে তাহাকে কালীমাতার একটি ফল দৈব ঔষধি প্রদান করেছিলেন, আর ওই ঔষধি ধারণের ফলে দ্রৌপদী দেবী খুব শীঘ্রই পুত্র সন্তান লাভ করেছিলেন। কালী দেবী প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান দেওয়ায় ওনার নাম রেখেছিলেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। জমিদার খেলারাম মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পান এবং ঠিক যেই রূপে কালীমাকে উনি স্বপ্নে দেখেন সেই রূপেই এই কালীমাতার মূর্তি প্রতিষ্ঠা এবং মন্দির প্রতিষ্ঠা করেন। এই কালীবাড়ির নাম পড়ে প্রসন্নময়ী কালীবাড়ি বা আনন্দময়ী বাড়ি। বেদির উপর সবরূপী শ্বেতপাথরের শিবের বক্ষে দণ্ডায়মান মা প্রায় 2.5 ফুট উচ্চ কোষ্ঠী পাথরের মূর্তির। এই মন্দিরে কিন্তু দ্বাদশ শিবলিঙ্গেরও অবস্থান রয়েছে। কথিত আছে যে একদা এই কালীবাড়ি দর্শনে এখানে এসেছিলেন রানী রাসমণি তার জামাতা মথুরবাবুর সাথে। সেটা প্রায় এই মন্দির উদ্বোধনের 33 বছর পর। ওনারা নদী পথে, অর্থাৎ যমুনা নদীতে, তখন যমুনা প্রচণ্ড খরস্রোতা নদী ছিল অবশ্যই, তো ওনারা নদীপথেই কিন্তু এই মন্দিরে আগমন করেন এবং ওনারা এই মূর্তি দেখে, এই মন্দিরের কারুকার্য সমস্ত কিছু দেখে প্রচণ্ডভাবে অভিভূত হন। এবং তখনও কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন হয়নি। এখানে এটা উল্লেখ্য যে মা ভবতারিণীর যে মূর্তি দক্ষিণেশ্বরে আমরা দেখতে পাই, তার সাথে এই মা প্রসন্নময়ীর কিন্তু বেশ অনেক সাদৃশ্য আছে। শুধুমাত্র উচ্চতা ব্যতীত বেশ সামঞ্জস্য পাওয়া যায়। মন্দিরের ঠিক পাশেই সিংহদুয়ার পেরিয়ে এবার আমরা প্রবেশ করব জমিদার বাড়ির ভেতর। হ্যাঁ, শ্রী শ্রী খেলারাম মুখোপাধ্যায়ের এস্টেটেরই এই জমিদার বাড়ি। এটি 300 বছরের থেকেও অনেক অধিক পুরনো বলে মান্যতা আছে। আচ্ছা, আর একটা যেটা বলার বিষয়, এই মা প্রসন্নময়ীর দেবী মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু, মানে ওনার যে ছেলে হয়েছিলেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, তারপর থেকে ওনারা কিন্তু বংশানুক্রমে বংশের প্রতিটি ছেলের নামের পাশেই
প্রসন্ন কথাটি যোগ করে দেন। এটি বংশ পরম্পরাক্রমেই চলে আসছে। চলুন আপনাদেরকে এই বিশাল ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দর্শন করিয়ে নিয়ে আসি। সুদূর বিস্তৃত বাগান, ভীষণই ওয়েল মেনটেন্ড অবশ্যই, এবং সামনেই একটি কিন্তু পুকুর ঘাটও আছে। এখানকার মানুষজনেরাই ইউজ করতেন এবং এখনও করেন। গাছগাছালিতে ভরপুর একটি অভিনব দৃশ্যস্থল। এই রাজবাড়িটি বাংলা স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। দেখছেন রাজবাড়ির সাদা সাদা থামগুলো কেমন গর্বিত কাঠামোকে আরও মজবুত করে তুলেছে। প্রতিটি থাম ও দেওয়ালের উপর সূক্ষ্ম কারুকাজ রয়েছে, যা সেই সময়কালের শিল্পরুচির পরিচয় দিচ্ছে। কিন্তু রাজবাড়ির সামনের ওই অংশে প্রশস্ত সিঁড়ি রয়েছে, যা প্রাসাদের সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। বড় বড় জানলা, বারান্দা, এখানে জমিদারদের ঐশ্বর্যময় জীবনযাপনের ছাপ কিন্তু স্পষ্ট। সত্যি এই ধরনের রাজবাড়িগুলো শুধু আভিজাত্যের নয়, বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যর জ্বলন্ত প্রতীক। আপনাদেরকে এই জমিদার বাড়ির ইতিহাসের গল্প বলি। মুখোপাধ্যায় পরিবারের এই জমিদার বাড়ি এটি। তো ওনাদের পরিবারের যারা পূর্বপুরুষ তারা যশোহার জেলার বাসিন্দা ছিলেন। বংশের আদিপুরুষ রামরাম মুখোপাধ্যায় যশোহরেরই বাসিন্দা ছিলেন। তো পরবর্তীতে ওনার বংশধরেরা গোবরডাঙ্গায় চলে আসেন। ওনার পুত্র শ্যামরাম মুখোপাধ্যায়, উনি ছিলেন ইছাপুর চৌধুরী বাড়ির জামাই। এই ইছাপুর কিন্তু গোবরডাঙ্গারই অন্তর্গত। ওনার পুত্র খেলারাম মুখোপাধ্যায় বেশ মামার বাড়ির আশেপাশেই ওনারা বড় হন। তো ইংরেজ শাসনকালে 24 পরগনার যে ম্যাজিস্ট্রেট তিনি ছিলেন হিঙ্কল সাহেব। সাহেবের কাজের তদারকি করতেন খেলারামবাবু। নিখুঁত কাজ এবং বেশ নিষ্ঠার সহিত কাজ করার জন্য ইংরেজ সাহেব ওনাকে বেশ কিছু জমি দান করেছিলেন। সেখানেই তৈরি হয় এই রাজবাড়ি। কিছু ইতিহাসে উৎসাহী মানুষের থেকে জানা যায় যে এখন যে বাড়িটি সেটি 1914 সালে অতিথিশালা হিসেবে ব্যবহার শুরু হয়। পরে ভাগাভাগিতে বড় তরফের সন্তান গিরিজা প্রসন্ন মুখোপাধ্যায় ভাগে পড়ে। সেই থেকেই এখানে বসবাস শুরু। প্রবেশ করতে এমনিতে দেওয়া হয় না, তবে পুজোর কয়েকদিন অবাধ প্রবেশ। ওই কদিন সকলের জন্য মূল দরজা খুলে দেওয়া হয়। সামনে ফোয়ারা, পুকুর, আর কিছু সুদূরেই বয়ে চলেছে যমুনা নদী। আজ অবশ্য সেই খরস্রোতা যমুনা নদী আর দর্শন আর পাওয়া যাবে না। শুধু কচুরিপানায় ভরা যমুনা নদীর একটা ক্ষীণ অংশ আপনি দেখতে পাবেন। ছোটবেলায় আমি এখানেই থাকতাম, মানে এখানে কিন্তু আমার মামার বাড়ি। তো আমি যখন এখানে থাকতাম, আমরা একবার ছোটোবেলায় স্কুল থেকে এখানে এক্সকারশনে এসেছিলাম। তখন ভেতরটা কিন্তু খোলা ছিল। আর সব থেকে প্রখর যে স্মৃতিটা আমার এখনও মনে পড়ে সেটা হচ্ছে ভেতরে একটা 12 হাত লম্বা বাঘ দেখেছিলাম। অবশ্যই সেটি হয়তো বাঘের চামড়া দিয়ে কিছুভাবে তৈরি করা কোনো একটা সংরক্ষণ করা কোনো বস্তুই হবে। তবে হ্যাঁ, সেই স্মৃতি কিন্তু আজও আমার মনে পড়ে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মনসা বাড়ি এবং তারপরে আমার মামার বাড়ির গ্রাম ত্রিপুর। সেখানে যাওয়ার আগে একটা মিষ্টির দোকানে নামলাম। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এখানে কত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যাচ্ছে। রকমারি মনোহরা মিষ্টির অনন্য সম্ভার এটা। আর এটা যেদিন শ্যুট করা তার পরের দিন ছিল ভাইফোঁটা। তাই ভাইফোঁটার জন্য এখানে যেন মিষ্টির রকমারি আরও অনেক অনেক গুণ বেড়ে গেছে। রসগোল্লা থেকে শুরু করে সন্দেশ, মিষ্টি দই, চমচম, ক্ষীরকদম, ক্ষীরমালাই, রাজভোগ, পান্তুয়া, লবঙ্গলতিকা, চন্দ্রপুলি, নলেন গুড়ের সন্দেশ, লেডিকেনি, জলভরা সন্দেশ, পাটিসাপটা, মালপোয়া, ছানার জিলিপি, সীতাভোগ, মিহিদানা, সরভাজা, কাঁচাগোল্লা, ল্যাংচা। ওরে বাবারে, এ তো আমার নাম শেষ হবে না, এত মিষ্টি এখানে রয়েছে। আর এখানে তো অনেক মিষ্টির আমি নামও জানি না। যাই হোক, এখানে মিষ্টি দেখেই খানিকটা রসনার তৃপ্তি করে নেওয়া যাক।
আমরা এখান থেকে কিছু মিষ্টি নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি মনসা বাড়ির উদ্দেশ্যে, এবং মনসা বাড়ি ঘুরে তারপরে সেখান থেকে আমরা যাব তেঁতুল গ্রামে। সেখানে আজ আবার শ্যামসুন্দর মন্দিরে অন্নকূট উৎসব আছে, দারুণ মজা হবে। চলুন যাওয়া যাক। আমরা প্রবেশ করছি গোবরডাঙ্গার অতি প্রাচীন, জাগ্রত এবং এর ভীষণ ভীষণ মান্যতা আছে। একে বলা হয় মনসা বাড়ি, মা মনসার এখানে মন্দির। বহু যুগ থেকে এখানে পুজো হয়ে আসছে এবং এই মন্দিরে বহু বহু মানুষের কিন্তু আগমন হয়। সত্যি এখানে এত বছর পরে আসতে পেরে খুব খুব ভালো লাগছে। সেই মনে হয় লাস্ট ক্লাস 5-এ আসা। চিন্তা করুন কতটা নস্টালজিক এই ট্রিপটা আমাদের জন্য। এখানে মা মনসার সাথে সাথে বেহুলা, লক্ষিন্দর এবং আরও ওনার পরিবারের বিভিন্ন মানুষজনেদের ছবি কিন্তু এখানে, যেগুলো আমরা আখ্যান গাথাতে, বিভিন্ন পাঁচালিতে, বিভিন্ন মনসা দেবীর গানের মাধ্যমে আমরা শুনে থাকি, সেই সমস্ত মূর্তি কিন্তু এখানে স্থাপিত রয়েছে। এখানে রাধা মাধবও রয়েছেন এবং এখানে শিব পার্বতী, শিব পরিবার সমেত আছেন ঠিক পাশেই। সত্যি মায়ের মুখটা কি অপূর্ব, কি মনোরম, তাই না? মন্দিরের চারপাশটা কিন্তু খুব সুন্দর। এখানে মা শীতলার মন্দিরও আছে, খুব সুন্দর সেটিও। চারদিকটা ঘুরে দেখছিলাম আমরা বেশ সময় নিয়ে। ওই যে শিব পরিবার একসাথে সবাই বিরাজমান। আর এখানে ঠিক তার পাশেই জগাই মাদাই, আর এই যে রাধা মাধবের মূর্তি। তো আমরা মনসা বাড়ি থেকে আস্তে আস্তে এবার খাটুরা গ্রামের ওপর দিয়ে যাচ্ছি তেঁতুলের উদ্দেশ্যে। গোবরডাঙ্গা স্টেশন থেকে খুব কাছেই খাটুরা বাজার। এই খাটুরা কিন্তু একটা বেশ ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতে একসময় আমি থাকতাম, আমার মামার বাড়িই ছিল, যদিও এখন সেটা নেই। যাই হোক, আমরা এগোচ্ছি কিন্তু চণ্ডীতলার সামনে দিয়ে আমরা এবার তেঁতুল গ্রামে ঢুকবো। ওই যে দূরে হলুদ একটা, এই যে এইখান দিয়ে কিন্তু সোজা চলে গেলে চণ্ডীতলা। যদিও ওখানে এখন জল জমে আছে, দেখুন বর্ষা চলে গেছে কবে, কিন্তু তাও এই জল শুকোয়নি। কেন জানেন? কেননা পাশেই রয়েছে কঙ্কনা বাউর। হ্যাঁ, সেই কঙ্কনা বাউরের জল এতটাই ফুলে ফেপে রয়েছে যে এই একটা স্ট্রেচ, এই যে এই জায়গাটার স্পেসিফিক নাম হচ্ছে বার্মা কলোনি। তো এই বার্মা কলোনি এলাকাতে দেখুন ওইটা বাউর, আর বাউর থেকে সোজা জল কিন্তু ওই একটা স্ট্রেচে এখনও জমে আছে এবং মানুষ এইভাবেই এখানে দিন যাপন করছেন। সত্যিই মানুষের ধৈর্য এবং এই মানুষগুলো সত্যি এত মানে এই জিনিসটার সাথে এনারা লড়াই করছেন, এটা সত্যিই প্রশংসনীয়। যাই হোক, এই স্ট্রেচটায় জল বহু দিন থেকে আছে এবং ওনারা বলছিলেন, সবাই লোকাল এখানকার যারা, ওনারা বলছিলেন যে এটা যতদিন না রোদ দিয়ে নিজে শুকোচ্ছে বা নদীর জল কমছে, ততদিন এই জল কিন্তু শুকোবে না। মোটামুটি সারাটা রাস্তাই ভালো। তেঁতুল গ্রামের রাস্তা এখন পাকা হয়ে গেছে। এটা বটতলা বলা হয় এই জায়গাটাকে। ওই যে তেঁতুল মিলন সংঘর ঘর। আমরা ঠিক কঙ্কনা বাউরের পাশ দিয়ে সোজা এগিয়ে চলেছি। আচ্ছা, বাউর কি জানেন? এটাকে বলা হয় অক্সবো লেক, মানে ঘোড়ার খুরের আকৃতির একটা জলাশয়, এবং এটা প্রচণ্ড স্বচ্ছ জল, 12 মাস এতে জল থাকে। দেখুন, এই হচ্ছে গ্রাম বাংলার শোভা। পাশেই জলাশয়, নদী, আর এই আমরা
তেঁতুল গ্রামের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। চারিদিকে বিভিন্ন রকমের গাছগাছালির মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এইখানেই আমার মামার বাড়ি। আজ আমরা মামার বাড়ির উদ্দেশ্যে এসেছি। মামার বাড়ির সবার সাথে দেখা হয়েছে, খুব মজা হয়েছে এবং আস্তে আস্তে এখন আমরা চলেছি। এখানে শ্যামসুন্দরের মন্দির আছে ঠিক আমার মামার বাড়ির পাশেই। তো আমরা শ্যামসুন্দর মন্দিরে যাব, দর্শন করব এবং শুনলাম ওখানে অন্নকূট উৎসব হচ্ছে। তো আমরা তাতে কিন্তু অবশ্যই আজকে অংশ নেব। চলুন যাওয়া যাক। পল্লী জীবন অতি সাধারণ, অতি স্বচ্ছ, অতি সবুজ। তারই মধ্যে কোথাও নিজেকে খুঁজে পাওয়া, নিজেদের খুঁজে পাওয়া, একটু নিঃশ্বাস নেওয়া, একটু হালকা করে বেঁচে ওঠা। এটি আমাদের তেঁতুল গ্রামের মা কালীর মন্দির। আর এই বট গাছ আর এই হচ্ছে ঠাকুর দালান বা ঠাকুর বাড়ি। এখানে হচ্ছে শ্যামসুন্দরের মন্দির। গ্রামের সবাই আজকে এখানে এসেছেন শ্যামসুন্দরের দর্শনে। আমার মামা এই মন্দিরের পূজারী, উনি এই মন্দির তত্ত্বাবধানের দায়িত্বে আছেন সম্পূর্ণভাবে। আর এই যে আজকে পুজো করছেন, ভোগদান চলছে। তো ভোগ নিবেদন হবে, তারপরে কিছুক্ষণ পরেই অন্নকূট উৎসব এদিকে শুরু হবে। ওই যে বলতে বলতেই সব শুরু হয়ে গেছে। আর এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যোগদান না করে কি পারা যায় বলুন? আমরা কিন্তু একদম প্রচণ্ড উৎসাহের সাথে লেগে পড়েছিলাম। আর এই যে মানুষগুলো, এনারা এত ভালো, এত আপন করে নিতে পারেন সবাইকে। আর এরা কিন্তু কেউ আমার অচেনা নন, সবাই আমার চেনা। অনেক ছোটোতে, মানে সেই ধরুন 10 বছর 12 বছর বয়সে হয়তো এনাদের সাথে আমার দেখা হয়েছিল। তারপরে আবার আজ দেখে সবাইকেই যেন সেই একই রকম মনে হলো। সময় যেন কোথায় থেমে গেছিল। সময়ও বড় হয়নি, আমরাও যেন কোথাও বড় হইনি। সেই একই ফিলিংস লাগছিল। সবার সাথে বসে গেছিলাম আমরাও কিন্তু সবাইকে একটু নিজেরাই যেতে ইচ্ছা করে, আমাদের ইচ্ছা করলে যে আমরাও একটু বেশ পরিবেশন করি। তো আমরা পরিবেশনেও যোগদান দিতে পেরে নিজেদেরকে খুব খুব ধন্য মনে হয়েছিল। আর ভগবানেরই ইচ্ছে যে মানে এইরকম একটা সুযোগ করে দিয়েছিল যে ওই দিনেই আমরা ওখানে গেছি, যেদিন এমনি একটা অন্নকূট উৎসব, এত বড় একটা উৎসব হচ্ছে। গ্রামের সবার মধ্যে নারায়ণকে খুঁজে পাওয়া, সবার মধ্যে দিয়ে নিজেদেরকে আবার নতুন করে চেনা, নতুন করে বোঝা, এ এক অনবদ্য অভিজ্ঞতা। আজ এত বছর পরে এখানে আসতে পেরে সত্যিই আমরা খুব খুব আনন্দিত। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এখানে আসবেন, ঘুরে দেখে যান গোবরডাঙ্গাকে নিজের চোখে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার শীঘ্র দেখা হচ্ছে। ধন্যবাদ।